আচ্ছা, আমরা আমাদের গত ক্লাসে ট্রান্সফরমার নিয়ে আলোচনা শুরু করছিলাম, কিন্তু মাঝখানে হঠাৎ করে বেরসিকের মতো জুম আমাদের ক্লাস মাঝখানে কেটে দিল, জন্য এটা শেষ করতে পারি নাই। আজকে এই ট্রান্সফরমারের আলোচনাটা আমরা শেষ করব। ট্রান্সফরমার অর্থাৎ যেটা করে সেটা হচ্ছে ইলেকট্রিক এনার্জিকে ট্রান্সফর্ম করে, মানে রূপান্তরিত করে। এখন এক রূপ থেকে অন্য রূপ, ইলেকট্রিক্যাল এনার্জির এক রূপ থেকে অন্য রূপে যায় আর কি ট্রান্সফরমার। যেমন প্রাসঙ্গিকভাবে এটা বলা যায় যে ধরো তোমরা দেখবা যে আমরা এই যে বিদ্যুতের যে লাইনগুলো, অনেক মোটা মোটা তার দিয়ে যে বিদ্যুতের লাইনগুলো আমাদের কাছে আসে, তোমরা যদি ট্রেনে বা বাসে চড়ে থাকো দেখবা যে বিশাল বিশাল ইলেকট্রিকের টাওয়ার থাকে। ওই টাওয়ার গুলো দিয়ে, বিদ্যুতের তারগুলো দিয়ে যে বিদ্যুৎ আসে, আমরা কিন্তু সরাসরি ওই বিদ্যুতের কোনো তার আমাদের বাসায় কানেক্ট করতে পারি না, বরং ওই বিদ্যুতের তারগুলো বিভিন্ন এলাকায় সাবস্টেশন গুলোতে আসে। সাবস্টেশন গুলোর থেকে আবার আরো চিকন করে কিছু কিছু বৈদ্যুতিক তার আছে, যেই তারগুলো বিভিন্ন এলাকাতে বিভিন্ন পয়েন্টে স্থাপন করা। এইরকমই এই যে ট্রান্সফরমার যেটা আমরা আজকে শিখবো, এরকম ট্রান্সফরমারের ভিতরে আসে। আসার পর ওই ট্রান্সফরমার থেকে আবার কিছু কানেকশন বের হয়। এই যে আমাদের এখানে যে ছবিটা দেখতেছো, এখানে অল্প 3টা প্যাচ দেওয়া আছে, এখানে বেশি সংখ্যক প্যাচ দেওয়া আছে। এটাকে আমরা বলি ইনপুট। এখানে পাওয়ার ইনপুট, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, আর এটা হচ্ছে আউটপুট। অর্থাৎ ইনপুটে যে বৈদ্যুতিক শক্তিটা আসে সেটা ট্রান্সফর্ম হয়ে আমাদের কাছে ব্যবহারযোগ্য বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এখানে ইনপুটে যেটা, সেটা হচ্ছে যে কম প্যাচ, মানে হচ্ছে যে এখানে খুব হাই ভোল্টেজের, মানে সরি, এখানে যেটা হয় এটা হচ্ছে লো ভোল্টেজ থাকে, এখান থেকে হাই ভোল্টেজ হয়, লো ভোল্টেজের কারেন্ট থেকে হাই ভোল্টেজ হয়। আবার উল্টাও হয়, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্ট করা যায়। তো এই কাজটাই আসলে ট্রান্সফরমারে হয়। এখন এটা কিভাবে হয় সেটা আমরা আজকে জানবো। প্রথম কথা হচ্ছে, আমরা জানি যে বৈদ্যুতিক তারের ভেতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আর সেই তারটা যদি এরকম সলিনয়েডের মতো পেঁচানো থাকে, তাহলে এই যে সলিনয়েডটা, এটাও একটা সলিনয়েড, সিম্পল সলিনয়েড। এই সলিনয়েডের কিন্তু চৌম্বক ক্ষেত্র আছে। এই সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র আছে, লাইক আমরা এরকম বলতে পারবো যে এটার মধ্যে থেকে এরকম ভাবে চৌম্বক বলরেখাগুলো, এই সলিনয়েডের মধ্যে চৌম্বক বলরেখাগুলো আছে। অর্থাৎ সলিনয়েডের চৌম্বক বলরেখা এরকম। আচ্ছা, এখন এইটা হলো লোহা নির্মিত পাত, কাঁচা লোহা দিয়ে সাধারণত এই পাতগুলো বানানো থাকে। এই পাতগুলো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে কেমন থাকে সেটা বর্ণনা করার সুযোগ আছে, কিন্তু তোমরা এখানে তোমাদের বর্ণনার জটিলতা এড়ানোর জন্য আমি প্র্যাকটিক্যালি জিনিসটা এরকম থাকে না। তোমাকে যদি কেউ বলে যে আমি তো বইতে ট্রান্সফরমার পড়ছি, তা আমাকে একটা ট্রান্সফরমার দেখান, তো তুমি দোকানে যে ট্রান্সফরমার দেখবা, তুমি দেখবা যে এটার সাথে এটাকে মিলাইতে পারবা না। দোকানে ট্রান্সফরমার একরকম আর এই ট্রান্সফরমার আরেক রকম। তো ঘটনাটা হচ্ছে যে ওই রূপান্তর গুলো কেন হয় সেটা আমরা পরে জানবো, কিন্তু মূল ব্যাপারটা, ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে এটাই, যে একটা কন্টিনিউয়াস এরকম চৌম্বক পদার্থের নির্মিত একটা কিছু থাকলো। এই যেই চৌম্বক পদার্থের মধ্য দিয়ে চৌম্বক বলরেখাটা এখান থেকে এখান পর্যন্ত যাবে, মানে এই উইংটা যদি চুম্বক হয় তাহলে এই উইংটাও চুম্বকে পরিণত হবে। এখন আমরা এখানে যে কারেন্টটা দিব, এই কারেন্টটা হচ্ছে এসি কারেন্ট, অর্থাৎ যে কারেন্ট প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। তো এসি কারেন্টটা যদি এখানে প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, তাহলে এই দিক পরিবর্তী কারেন্টের কারণে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্রটাও প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করবে। 50 বার দিক পরিবর্তন করার মানে হচ্ছে, আর এই যে এসি কারেন্ট দিক পরিবর্তন করা মানেটা কি? মানেটা হচ্ছে যে এসি কারেন্টের যেই মানটা, সেই মানটা মনে করো 0 থেকে একটা নির্দিষ্ট মান পর্যন্ত গিয়ে মানটা আবার কমতে 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 0 হয়ে তারপরে কারেন্টের প্রবাহ বিপরীতমুখী হবে। বিপরীতমুখী হয়ে আবার একটা সর্বোচ্চ মানে গিয়ে কমতে কমতে আবার 0 হবে, আবার এইভাবে কারেন্ট প্রবাহিত হবে। এই ধরনের ভাবে বিদ্যুৎ প্রবাহ যেটা হয় সেটাকে আমরা বলি এসি প্রবাহ।
তাহলে এই যে কারেন্টের মানটা যে একটা সর্বোচ্চ মানে গিয়ে এরকম, এই ঘটনাটা একটা সাইকেল মানে 50 হার্জের কারেন্ট যদি আমরা বলি, 50 হার্জের কারেন্ট হচ্ছে এই ঘটনাটা 50 বার ঘটবে, এরকম কারেন্ট তৈরি হওয়ার ঘটনাটা 50 বার ঘটবে। তাহলে এরকম 50 বার ঘটা মানে কি, কারেন্টের মান 0 থেকে যখন সর্বোচ্চ হয় তখন এখানে চৌম্বক ক্ষেত্রের যে তীব্রতাটা, সেই তীব্রতাটাও সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হয় আবার যখন কমতে থাকে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা কমতে থাকে। তাহলে ধরো আমি এখানে এটাকে আমরা প্রাইমারি কয়েল বললাম, এটাকে আমরা সেকেন্ডারি কয়েল বললাম, এটা প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। তাহলে প্রাইমারি কয়েলে চৌম্বক ক্ষেত্রের মানে তড়িৎ প্রবাহের মান একটা শূন্য মান থেকে সর্বোচ্চ পরিমাণ হয়ে যখন কমবে তখন এখানে চৌম্বক ক্ষেত্র শূন্য থেকে সর্বোচ্চ পরিমাণ হয়ে আবার চৌম্বক ক্ষেত্র কমে যাবে। আর এই কমে যাওয়ার ব্যাপারটা এইখানকার কয়েলে যে তার পেঁচানো আছে সেই তার এই ব্যাপারটা এক্সপেরিয়েন্স করলো, অর্থাৎ এই সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে। তো যখন এই সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে তখন সলিনয়েড করবে কি, এই পরিবর্তনকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে, অর্থাৎ সলিনয়েডের ভিতরে তখন তড়িৎ প্রবাহ হবে, সলিনয়েডের ইলেকট্রন গুলো ফ্লো করবে, ইলেকট্রন গুলো ফ্লো করে ওই চৌম্বক ক্ষেত্রকে পরিবর্তনকে বাধাগ্রস্ত করবে, অর্থাৎ পরিবর্তনকে প্রশমিত করার চেষ্টা করবে। তাই এটাই তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম একটা ব্যাখ্যা দিয়ে, যে ধরো এটা একটা দরজা, এখন এই দরজার মধ্যে যদি কেউ ধাক্কা দেয় আর তুমি যদি এই ধাক্কাটাকে সামলে নেওয়ার চেষ্টা করো তাহলে সম্পূর্ণ ধাক্কাটা তোমার কাছে চলে যাবে। দরজার এই পাশ থেকে কেউ ধাক্কা দিতেছে আর তুমি দরজার ওই পাশ থেকে আটকে রাখার চেষ্টা করতেছো, তাহলে তুমি আটকে রাখতে গিয়ে এইখানে যে ভাইব্রেশনটা, যে ধাক্কাটা তার উপর কেউ দিচ্ছে সেম ধাক্কাটা তোমার হাতের উপরে আসবে, ব্যাপারটা এরকম। তো এইখানে তড়িৎ প্রবাহ, এখানে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে ভাইব্রেশন তৈরি করতেছে এই ভাইব্রেশনটা আবার এইখানে এরকম একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এরকম একটা পরিবর্তন তৈরি করছে। তার মানে এইখানে যে এসি কারেন্টটা থাকবে এটার যে হার্জ থাকবে 50 হার্জের, এখানেও আমরা সেম 50 হার্জের একটা এসি কারেন্ট পাবো। তার মানে আমরা এখানে একটা জিনিস বলি যে যদি আমি এখানে এসি কারেন্ট না দিতাম, যদি আমরা এখানে ডিসি কারেন্ট দিতাম তাহলে কি এখানে কারেন্ট পেতাম? না, তাহলে এখানে কারেন্ট পেতাম না, কারণ ডিসি কারেন্ট দিলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা হচ্ছে একটা স্থির চৌম্বক ক্ষেত্র। তবে হ্যাঁ, ডিসি কারেন্ট দিয়ে বা ডিসি ব্যাটারি দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারবো। ধরো আমরা ডিসি ব্যাটারি দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করেও এই জিনিসটার কার্যকারিতাটা এইভাবে দেখতে পারবো। মনে করো এরকম একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বানানো একটা কয়েল, তা আমরা করলাম কি, এখানে এরকম ভাবে সলিনয়েড একটা পেঁচালাম, এখানে একটা ব্যাটারি দিলাম আর এখানে একটা সুইচ দিলাম, ধরো এখানে একটা সুইচ দিলাম। আচ্ছা, এরপর এখানেও একটা সলিনয়েড দিলাম, দিয়ে আমরা করলাম কি এখানে একটা গ্যালভানোমিটার দিলাম যেটা বিদ্যুৎ প্রবাহ মাপতে পারে। এখন আমি যদি মানে গ্যালভানোমিটারের দিকে খেয়াল না করে আমি এখানে সুইচ অন করলাম, মানে যখন আমি সুইচ অন করব আমি দেখবো কি গ্যালভানোমিটারের কাঁটাটা এরকম যদি জিরো থাকে তো জিরো থেকে কোনো একটা ডিরেকশনে কাঁটাটা একটু নড়ে উঠবে। যখন সুইচ অন করব গ্যালভানোমিটারের কাঁটাটা একটুখানি নড়ে উঠবে, কিন্তু নড়ে ওঠার পর আবার গ্যালভানোমিটারের কাঁটা জিরোতে চলে আসবে। মানে সুইচ অন করা মাত্র গ্যালভানোমিটারের কাঁটা একটু নড়ে উঠে আবার জিরো হয়ে যাবে। আচ্ছা, এই সুইচ অন আছে, গ্যালভানোমিটারের মধ্যে কোনো প্রবাহ নাই, তার মানে যদি আমি এখান দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত করি তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, তো ডিসি কারেন্টের মানটা নির্দিষ্ট থাকার কারণে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, এটা একটা ফিক্সড ম্যাগনেট হয়ে যাবে, মানে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডের একটা ম্যাগনেটে পরিণত হবে। তাহলে এই কয়েল কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন না দেখলে এই কয়েলের মধ্যে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ আমরা পাবো না। কিন্তু যখন আমি সুইচ অন করলাম তখন কি হয়, ব্যাটারি এখানে যে তড়িৎ প্রবাহ দেয় সেই তড়িৎ প্রবাহের মনে করো একটা নির্দিষ্ট মান, সে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এই ব্যাটারি এখানে দিতে পারে। কিন্তু এই 2 অ্যাম্পিয়ারকে আমি ইনস্ট্যান্টলি পাবো? 2 অ্যাম্পিয়ার হচ্ছে 0 থেকে আস্তে আস্তে 2 পর্যন্ত যাবে, অর্থাৎ এই প্রবাহটা তৈরি হতে যে সময় থাকবে সেই সময়টুকুতে তড়িৎ প্রবাহের পরিবর্তন এখানে চৌম্বক ক্ষেত্রের যে পরিবর্তন ঘটাবে সেই পরিবর্তনটার কারণে আমরা এখানে গ্যালভানোমিটারে ইনিশিয়ালি একটা প্রবাহ পাবো। কিন্তু যখন এটা একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্টে পরিণত হবে তখন গ্যালভানোমিটারে এখানে কোনো প্রবাহ পাবো না, অর্থাৎ এখানে কোনো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র থাকবে না এবং গ্যালভানোমিটারেও আমরা কোনো প্রবাহ পাবো না, সরি। কিন্তু যখন আবার আমি সুইচটা অফ করব তখন কি হবে, কারেন্ট চলতেছিল, সুইচ অফ করার কারণে কারেন্টটা 2 অ্যাম্পিয়ার থেকে 0 অ্যাম্পিয়ার হবে। এই যে 2 থেকে 0 হলো, এর জন্য তো সামান্য একটু সময় লাগবে। এই 2 থেকে 0 হলে এখানে ম্যাগনেটিক ফিল্ডটাও
একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে জিরো হয়ে যাবে। তাহলে তখন আবার এখানে যে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হবে, সেই পরিবর্তনের জন্য আবার এখানে আরেকটা কারেন্ট ইনডিউসড হবে, এবং তখনও আমরা গ্যালভানোমিটারে একটা বিক্ষেপ পাবো। ধরো ব্যাপারটা যদি এরকম হয়, এটা যদি গ্যালভানোমিটারের কাটা হয়, এটা যদি স্কেল হয়, তাহলে মনে করো এখানে 0, গ্যালভানোমিটারের কাটা নরমালি এই পজিশনে থাকে। তো সুইচ অন করার সময় যদি কাটাটা এই পাশে ব্লিঙ্ক করে 0 হয়, দেখা যাবে সুইচ অফ করার সময় কাটাটা এই পাশে ব্লিঙ্ক করে 0 হবে। বুঝতেই পারতেছো, কারণ প্রথম যে ঘটনাটা ঘটতেছে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, এখানে ঘটনাটা তার বিপরীত ঘটনা ঘটবে, সে কারণে আমরা এরকম প্রবাহটা পাবো। তো এখন এই পরীক্ষাটা থেকেই আমরা আসলে বুঝতে পারি যে কেন এসি কারেন্টের ক্ষেত্রেই আমরা কারেন্টটাকে এখান থেকে এখানে ট্রান্সফার করতে পারবো, ডিসি কারেন্টের ক্ষেত্রে কেন পারবো না। কারণ এসি কারেন্টে এই বিদ্যুৎ প্রবাহের দিকের পরিবর্তনটা কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস হয় বলে আমরা এসি কারেন্টের ক্ষেত্রে এটাকে যদি আমরা প্রাইমারি কয়েল বলি, এটাকে যদি আমরা সেকেন্ডারি কয়েল বলি, তাহলে প্রাইমারি কয়েলে যদি আমরা এসি কারেন্ট দেই, তাহলে সেকেন্ডারি কয়েলে আমরা আরেকটা এসি প্রবাহই পাবো, কারণ এখানে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, কাজে এখানেও কন্টিনিউয়াস চেঞ্জ হবে, সো আমরা এখানেও কন্টিনিউয়াস প্রবাহ পাবো। এখন যেটা বলছিলাম যে এটা কি করতেছে, এনার্জিকে ট্রান্সফর্ম করতেছে, এনার্জি এখান থেকে এখানে ট্রান্সফর্ম করতেছে। এই ট্রান্সফর্ম আমরা কেন বলি? ধরা যাক এখানে আমি যে কারেন্টটা দিলাম সেই কারেন্টটা হচ্ছে আই এবং বিভব পার্থক্য হচ্ছে ভি, তাহলে আই ভি মানে হচ্ছে পাওয়ার পি, আর আমরা জানি পাওয়ার পি ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ বাই টি বা ই বাই টি, অর্থাৎ পাওয়ার পি ইকুয়ালস টু হচ্ছে ই বাই টি, এনার্জি বাই টাইম, বা ডাব্লিউ বাই টি। তাহলে ই বাই টি কে আমরা বলতেছি ই না, এটা ডাব্লিউ বাই টি বলি, ই ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, এটা হচ্ছে পাওয়ার, অর্থাৎ বৈদ্যুতিক টোটাল মানে বৈদ্যুতিক প্রবাহের দ্বারা কৃত কাজ যেটাকে আমরা, এবং ডাব্লিউ বাই টি কে আমরা বলি ডাব্লিউ ইকুয়ালস টু হলো ভি কিউ বাই টি। তাহলে ভি কিউ বাই টি মানে হচ্ছে আইটি, এই যে কিউ বাই টি হচ্ছে আই, তাহলে ভি আই বা আই ভি, তাহলে পি ইকুয়ালস টু ভি আই। এখন পাওয়ার মানে হচ্ছে এনার্জি, পাওয়ার ইটসেলফ এনার্জি, কিসের এনার্জি? একক সময়ে ব্যয়িত বা একক সময়ে ব্যবহৃত শক্তি। তাহলে শক্তিটা এখান থেকে এখানে যাচ্ছে, তো আমরা এই শক্তির এখান থেকে এখানে রূপান্তর হচ্ছে বলে আমরা যেটা বলবো সেটা হলো যে এখানে শক্তির রূপান্তর হওয়ার কারণে এখানে শক্তির পরিমাণ আর এখানে শক্তির পরিমাণ সেম থাকে, অর্থাৎ পাওয়ার প্রাইমারি কয়েলে পাওয়ার যত, পাওয়ার সেকেন্ডারি কয়েলেও তত। অর্থাৎ প্রাইমারি কয়েলে পাওয়ার যদি P1 হয়, সেকেন্ডারি কয়েলে যদি পাওয়ার P2 হয়, তাহলে P1 ইকুয়ালস টু P2 হয়। কিন্তু প্রাইমারি কয়েলে কারেন্টের পরিমাণ I1 বা IP এবং VP যদি বলি, তাহলে সেকেন্ডারি কয়েলে কারেন্টের পরিমাণ IS এবং VS হবে। তাহলে IP, VP, IS এবং VS। তাহলে আমরা ব্যাপারটা এরকম ভাবে ফর্মুলেট করতে পারি। এখন ঘটনা হচ্ছে যে যেটা তোমাদের শুরুতে বলছিলাম, যে গত লেকচারে এই আলোচনাটা ছিল যে লেঞ্জের সূত্র, লেঞ্জ এবং মাইকেল ফ্যারাডে তাদের সূত্র আছে, সেই সূত্র হচ্ছে যে যখন আমরা এখানে তড়িৎ প্রবাহ পরিবর্তন করব, সে এই তড়িৎ প্রবাহের পরিবর্তনের কারণে এখানে বিভব তৈরি হবে, অর্থাৎ তড়িৎ চালক শক্তি তৈরি হবে। এখানে যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, সেই চৌম্বক ক্ষেত্র এই তারের মধ্যে তড়িৎ চালক শক্তির পরিবর্তন ঘটাবে। এখন তুমি একটা জিনিস দেখো যে একটা কয়েলের ভেতর দিয়ে আমরা যে পরিবর্তন পাবো চৌম্বক ক্ষেত্রের, দুইটা কয়েলের ভিতর দিয়ে তার চেয়ে বেশি পরিবর্তন, তিনটা কয়েলের ভিতর দিয়ে তার চেয়ে বেশি পরিবর্তন, চারটা কয়েলের ভিতর দিয়ে তার চেয়ে বেশি পরিবর্তন পাবো। অর্থাৎ এখানে যে বিভবটা তৈরি হবে সেই বিভবটা প্রপোর্শনাল টু হচ্ছে এন। অর্থাৎ এখানে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে এখানে যে বিভবটা তৈরি হবে, যে বৈদ্যুতিক তড়িৎ চালক শক্তিটা তৈরি হবে, সেই তড়িৎ চালক শক্তিটা এই পাক সংখ্যার সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ যদি আমরা এখানে পাক সংখ্যার চেয়ে এখানে পাক সংখ্যা বেশি দেই, অর্থাৎ আমরা যদি বলি এন প্রাইমারি ইজ গ্রেটার দেন যদি এন সেকেন্ডারি হয়, তাহলে ভি প্রাইমারি ইজ গ্রেটার দেন ভি সেকেন্ডারি হবে, বা এন প্রাইমারি ইজ লেস দেন যদি এন সেকেন্ডারি হয়, তাহলে ভি প্রাইমারি ইজ লেস দেন ভি সেকেন্ডারি হবে। এবং এটা সমান অনুপাতে, এই যে পাক সংখ্যা যত বাড়বে ততই এটার ভিতরে তড়িৎ চালক শক্তির মানও বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রাইমারি কয়েলে আমরা যদি এরকম এভাবে
ট্রান্সফরমারকে, এটা হচ্ছে ট্রান্সফরমারের সিম্বলিক ড্রয়িং, যে আমরা এখানে এভাবে দেখাইলাম। এখানে আরেকটু পাক সংখ্যা আরো, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে মনে করো সেকেন্ডারি কয়েল। তাহলে এটা হচ্ছে প্রাইমারি কয়েল আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তাহলে এখানে যদি হয় ভি প্রাইমারি, এখানে যদি হয় ভি সেকেন্ডারি, আর এখানে যদি হয় এনপি আর এখানে যদি হয় এনএস, তাহলে আমরা লিখবো ভিপি ডিভাইডেড বাই ভিএস ইকুয়ালস টু এনপি ডিভাইডেড বাই এনএস। অর্থাৎ বিভব শক্তি এখানে ভোল্টেজ কয়েলের পাক সংখ্যার অনুপাতে বৃদ্ধি পাবে, ভোল্টেজ কয়েলের পাক সংখ্যার অনুপাতে বৃদ্ধি পাবে। তাহলে এই বৃদ্ধির কারণে তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে ভিপি ভিএস, ভিপি ডিভাইডেড বাই ভিএস ইকুয়ালস টু এনপি ডিভাইডেড বাই এনএস। তাহলে আবার আমরা যেটা পাই, আবার আমরা পাই যে আইপি ভিপি ইকুয়ালস টু আইএস ইন্টু ভিএস। তাহলে আমরা আইপি বাই আইএস ইকুয়ালস টু কি লিখতে পারবো, ভিএস বাই ভিপি, কিন্তু ভিএস বাই ভিপি ইকুয়ালস টু আমরা জানি আবার এনএস বাই এনপি। অর্থাৎ আমরা এখানে বলতেছি মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা যদি গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যার চেয়ে কম হয়, অর্থাৎ গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা বাড়লে বিভব বৃদ্ধি পাবে। কিন্তু দেখো এটার চেয়ে যদি এটা বেশি হয় তার মানে হলো এই যে এনএস এনপি, তাহলে দেখো আমি আইপির চেয়ে আইএস যদি বেশি হয় তাহলে এনএস এর চেয়ে এনপি বেশি হবে, এটা বেশি এটা কম, তার মানে এটা বেশি এটা কম। অর্থাৎ পাক সংখ্যা বাড়লে কারেন্ট কমে যাবে কিন্তু পাক সংখ্যা বাড়লে ভোল্টেজ বেড়ে যাবে। এবং কেন এই জিনিসটা হয় বললাম, আমরা বলতেছি আইভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে যে পরিমাণ আইভি ভোল্ট অ্যাম্পিয়ারের যে গুণফল, এখানে ভোল্ট অ্যাম্পিয়ারের গুণফল তাই। কাজে পাক সংখ্যা বৃদ্ধি পেলে যেটা হবে, ভোল্টেজটা যদি বাড়ে তাহলে কারেন্টটা সে অনুপাতে কমে যাবে। তো যে সমস্ত ট্রান্সফরমার যে ভোল্টেজ যদি আমরা বলি ভিএস ইজ গ্রেটার দেন ভিপি হলে, অর্থাৎ যে ট্রান্সফরমারে আমরা ভোল্টেজকে বাড়াই ভিএস ইজ গ্রেটার দেন ভিপি হলে এটাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি ভিএস ইজ লেস দেন ভিপি হয় তাহলে এটাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো আমরা আমাদের রাস্তায় মোড়ে মোড়ে যে ট্রান্সফরমার গুলো দেখি সেই ট্রান্সফরমার গুলো হচ্ছে, প্রথম হলো যে বড় বড় টাওয়ার দিয়ে মোটা মোটা তার দিয়ে প্রথম কোনো না কোনো একটা সাবস্টেশনে, অর্থাৎ আমরা যদি বলি এটা হলো পাওয়ার স্টেশন, তাহলে পাওয়ার স্টেশন দিয়ে বড় বড় এরকম টাওয়ার দিয়ে কারেন্ট যেটা আসে সেই কারেন্ট আসে হচ্ছে সাবস্টেশনে, সাবস্টেশনে কারেন্ট আসে। এরপর সাবস্টেশন থেকে আমাদের ট্রান্সফরমার দিয়ে, ওই ট্রান্সফরমার গুলো হচ্ছে যেটা আমাদের বিল্ডিং এর কোনায় কোনায় যে ট্রান্সফরমার গুলো আমাদের থাকে সেই ট্রান্সফরমার গুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। অর্থাৎ এই তোমরা দেখবা যে কোথাও কোথাও লেখা থাকে 11,000 ভোল্ট, মানে 11 কেভি। 11 কেভি লাইন আমাদের এই বাসাবাড়ির যে ট্রান্সফরমার গুলো সেই ট্রান্সফরমার গুলোর মধ্যে আসে। আসার পর এই ট্রান্সফরমার যেটা করে সেটা হচ্ছে এটাকে 220 ভোল্টেজে কনভার্ট করে বা 250 ভোল্টেজে কনভার্ট করে। এই 250 ভোল্টেজের কারেন্ট আমাদের মানে প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে 250 ভোল্টেজ আসে, সেই 250 ভোল্টেজ থেকে আমরা আমাদের বাসায় যেই কারেন্ট ব্যবহার করি সেটা 220 240 এরকম ভোল্টেজ আমরা পাই আর কি। তো ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে এই ট্রান্সফরমার আমাদের যেটা করে সেটা হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে একটা রূপ থেকে আরেকটা রূপে নিয়ে যায়। সেই রূপের বদলটা কি, উচ্চ বিভবের নিম্ন প্রবাহের তড়িৎ থেকে নিম্ন বিভবের উচ্চ প্রবাহের তড়িতে রূপান্তরিত করতে পারে। এটাই হচ্ছে ট্রান্সফরমারের মূল কাজ। অথবা নিম্ন বিভবের উচ্চ প্রবাহের তড়িৎকে উচ্চ বিভবের নিম্ন প্রবাহের তড়িতে রূপান্তরিত করে। তো ট্রান্সফরমার কি করে, মূল কাজটা হচ্ছে উচ্চ বিভব নিম্ন প্রবাহ, মানে উচ্চমান বিভব নিম্নমান প্রবাহকে রূপান্তরিত করে নিম্নমান বিভব উচ্চ
মান প্রবাহ, ঠিক আছে, এন্ড ভাইস ভার্সা, এটার উল্টো কাজটা করে। উচ্চমান বিভব নিম্নমান প্রবাহকে নিম্নমান বিভব উচ্চমান প্রবাহতে রূপান্তরিত করে, অথবা নিম্নমান বিভব উচ্চমান প্রবাহকে উচ্চমান বিভব নিম্নমান প্রবাহতে পরিণত করে। এবং এটাকে যদি আমরা প্রাইমারি আর সেকেন্ডারি কয়েল বলি, এটাকে আমরা বলি আইপি ভিপি ইকুয়ালস টু আইএস ভিএস, এটা হচ্ছে মূল ফর্মুলা। আর বিভবের রূপান্তরের জন্য আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে ভিপি ডিভাইডেড বাই ভিএস ইকুয়ালস টু এনপি ডিভাইডেড বাই এনএস। এখন এটাকে যদি আমরা প্রবাহের ফর্মুলা লিখি, তাহলে এখানে উল্টা করে হবে আইএস ডিভাইডেড বাই আইপি। এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা দিয়ে আমরা ট্রান্সফরমার সংক্রান্ত যে গাণিতিক সমস্যা তোমাদের বইতে আছে, সেই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। এখন আমরা একটু দেখি ট্রান্সফরমারের পরবর্তীতে কি আসছে। এখানে তোমাদের বইতে যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো দেখে নিবা। এই যে ভিএস, এনএস, এনপি, তারপর এখানে উদাহরণ আসছে যে একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা 100, সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা 1000। প্রাইমারি কয়েল দিয়ে 10 ভোল্ট ডিসি দেওয়া হলো, সেকেন্ডারি কয়েলে কত ভোল্টেজ পাওয়া যাবে বলো তো এটার উত্তর? হ্যাঁ, যেহেতু আমরা প্রথম বলে ফেলছি, আলোচনায় ছিল, হ্যাঁ ডিসি ভোল্টেজ কাজ করবে না, কাজেই ট্রান্সফরমারে ডিসি ভোল্টেজ কাজ করে না, কাজে এখানে রূপান্তরিত পাওয়া যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে কথা, উত্তর। আচ্ছা, যদি আমরা এসি ভোল্ট দেই, প্রশ্ন কয়েল প্যাচ সংখ্যা, প্রশ্ন আরেক প্রশ্ন, এটা হচ্ছে এসি বলছে 10 ভোল্ট এসি দেওয়া হলো, সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কত, আমরা এই ফর্মুলা দিয়ে কাজ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলোচনা আজকের মতো, মানে আমাদের তত্ত্ব আলোচনা শেষ। এখন আমরা একটু অনুশীলনী প্রশ্নগুলা নিয়ে একটু কথা বলতে পারি, অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে। আচ্ছা, যে আলোচনা করলাম এর ভিতরে কোনো জিজ্ঞাসা থাকলে বলো। আনিলা, তুমি অনেকক্ষণ পরে আসছো, তুমি এত দেরি হলো কেন? আচ্ছা দেখো, বলছে তোমার ঘরে, স্যার আমার দেরি হয় নাই, আমি ভুলে গেছিলাম। ও ভুলে গেছিলাম। দেখো প্রথম প্রশ্ন, তোমার ঘরে এক মাথা থেকে অন্য মাথায় ইলেকট্রন বিম পাঠাতে গিয়ে যদি দেখো যে সেটা উপরে উঠে যাচ্ছে, তাহলে তুমি কি ব্যাখ্যা দিবে? মানে এই প্রশ্নটা, ইলেকট্রন বিম কি? ইলেকট্রন বিম মানে ইলেকট্রন রশ্মি, বিম বলতে এখানে রশ্মি বোঝায়, ইলেকট্রন বিম ইলেকট্রন রশ্মি। অর্থাৎ তুমি ইলেকট্রন, মনে করো সামহাও তোমার কাছে একটা পিস্তল আছে, একটা গান আছে, যেই গান ট্রিগার করলে সেটা থেকে ইলেকট্রন বের হয়, বন্দুক থেকে যেরকম গুলি বের হয়, সাপোজ মনে করো ইউ ইউ হ্যাভ সাম ডিভাইস লাইক দ্যাট। এখন এই ধরনের ডিভাইস আছে, বাস্তবে আছে, এটা তোমরা আর উপরের ক্লাসে জানতে পারবা। এখন ইলেকট্রন বিম কিভাবে হয় সেটা আমাদের কোশ্চেন না, কোশ্চেনটা হচ্ছে যদি কোনো একটা ইলেকট্রন বিম তোমার ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইলেকট্রন বিম গেল, কিন্তু ইলেকট্রন বিম তুমি এরকম সোজা ইলেকট্রন বিম পাঠাতে যাচ্ছ, কিন্তু দেখা গেল ইলেকট্রন বিম এরকম ভাবে উপরের দিকে বেঁকে গেল, তাহলে এই যে ইলেকট্রন বিম উপরের দিকে বেঁকে গেল, এই বেঁকে যাওয়ার কারণ কি? আচ্ছা, বেঁকে যাওয়ার কারণ হচ্ছে তুমি ধরে নিবা যে এই যে ইলেকট্রন বিম এদিকে যাবে, তো ইলেকট্রন যাওয়া মানে তো হচ্ছে ইলেকট্রন গতিশীল, চার্জের গতি। তাহলে চার্জের গতি কি করবে, এখানে এই গতির এরকম ভাবে, এই গতির চারদিকে এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এই ম্যাগনেটিক ফিল্ড আমরা ওই রাইট হ্যান্ড রুল হিসাব করে আমরা করতে পারবো, ইলেকট্রনের জন্য বা প্রোটনের জন্য, ইলেকট্রনের কারেন্টের জন্য বা পজিটিভ কারেন্টের জন্য তড়িৎ প্রবাহের দিক দিয়ে সেটাকে আমরা বিশ্লেষণ করে বের করতে পারবো যে এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে যখন ইলেকট্রন সোজা যাবে, এরকম চৌম্বক ক্ষেত্র যদি তৈরি হয়, এবং যদি তুমি তোমার ঘরে ইলেকট্রন বিমকে বাঁকা করে যেতে দেখো, তাহলে বুঝবা যে ইলেকট্রন বিমের কারণে উৎপন্ন চুম্বক ক্ষেত্র ঘরের ভিতরে কোনো চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়ে ইলেকট্রন বিমের গতিকে বাঁকা করে দিচ্ছে। ওই যে আমরা বলছি যে একটা তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে যদি তারটা জাম করে, তখন আমরা কি বুঝবো? তারের দুই পাশে নর্থ পোল সাউথ পোল থাকার কারণেই তারটা জাম করে। এই যে আমরা এরকম ছবি এঁকে বলছিলাম না যে এখানে নর্থ পোল এবং এখানে সাউথ পোল, যদি তুমি এরকম ভাবে তড়িৎ প্রবাহিত হয়, তো তারটা জাম করতেছে, তাহলে তুমি চিন্তা করো তোমার ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইলেকট্রন বিম যেতে গিয়ে জাম করবে না কেন? কারণ তোমার ঘরের এক প্রান্তে নর্থ পোল আছে পৃথিবীর, আরেক প্রান্তে পৃথিবীর সাউথ পোল আছে। তাহলে ঘরের এক দেয়াল থেকে আরেক দেয়ালে যদি ইলেকট্রন বিম যায়, তাহলে এই নর্থ পোল সাউথ পোলের কারণে ইলেকট্রন বিম বাঁকা হয়ে যাবে। এই হচ্ছে এটার ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বিম বেঁকে যাওয়ার কারণ হচ্ছে যে যেহেতু আমরা জানি যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, হ্যাঁ পৃথিবীর একটি চৌম্বক ক্ষেত্র সব জায়গায় বিদ্যমান, এবং ঘরের এক দেয়াল থেকে আরেক দেয়ালের দিকেই যাবে চৌম্বক ক্ষেত্র।
কাজে এক দেয়াল থেকে আরেক দেয়ালে যদি আমি মানে ইলেকট্রন বিম পাস করি, তাহলে ওই ইলেকট্রন বিম যে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, হ্যাঁ, সেই চৌম্বক ক্ষেত্র আমাদের ঘরে মানে সেই চৌম্বক ক্ষেত্রের সাথে ওই ইলেকট্রন বিমের চৌম্বক ক্ষেত্রের ইন্টারাকশনে ইলেকট্রন বিম বেঁকে যাবে। বুঝতে পারছো কথাটা? ইয়ে ভিডিও অন করছো নাকি? অনিলা ভিডিও অন করছো? তাহলে এরপরে হচ্ছে নাম্বার 2 কোশ্চেন। বৈদ্যুতিক চুম্বক বানানোর সময় এক টুকরা লোহার উপর বিদ্যুৎ অপরিবাহী আবরণে ঢাকা তার পেঁচানো হয়। বৈদ্যুতিক চুম্বক যখন বানানো হয়, বৈদ্যুতিক চুম্বক বানানোর সময় এক টুকরা লোহার উপর বিদ্যুৎ অপরিবাহী আবরণে ঢাকা তার পেঁচানো হয়। মোটা তার দিয়ে একটি প্যাচ দেওয়া ভালো নাকি সরু তার দিয়ে অনেকগুলো প্যাচ দেওয়া ভালো? এই যে কথাটা, ওই যে একটু আগে যখন আমরা ট্রান্সফরমার পড়লাম তখন আমরা বললাম এইখানে প্যাচ যত বেশি হবে তত বেশি প্রতি প্যাচের জন্য যেই চুম্বক ক্ষেত্রের সাথে ইন্টারাকশন প্রতি প্যাচের জন্য আলাদা আলাদা করে হবে। কাজেই তুমি যদি একটা মোটা তার দিয়ে যে প্যাচ দাও, তাতে করে চুম্বক ক্ষেত্রের সাথে যে ইন্টারাকশন পাওয়া যাবে, যদি তুমি প্যাচ সংখ্যা বাড়াও তাহলে ইন্টারাকশন আরো বেশি পাওয়া যাবে। কাজেই তুমি যদি শক্তিশালী চুম্বক বানাতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চিকন তার দিয়ে অনেকগুলো প্যাচ দেওয়াটা ভালো, কারণ প্রতি প্যাচের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে চুম্বক ক্ষেত্র পাবো, যেটা আমাদের শক্তিশালী বৈদ্যুতিক চুম্বক তৈরি চুম্বকে রূপান্তর করবে আর কি, কয়েলটাকে মানে ওই ইয়েটাকে, লোহার টুকরাটাকে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের ব্যাখ্যা। তারপরে বলছে যে দুটি লোহার দণ্ডের মাঝখানে একটি চুম্বক অন্যটি নয় না ঝুলিয়ে বা অন্য কোনো যন্ত্র ব্যবহার না করে কোনটা চুম্বক আর কোনটা সাধারণ লোহা তুমি কি বের করতে পারবে কিনা? এটা একটা ভালো প্রশ্ন। যে দুইটা লোহার দণ্ড আছে তোমার কাছে, দুইটা লোহার দণ্ড, এ লোহার দণ্ড, বি আর একটা লোহার দণ্ড, বুঝছো? এখন বলছে যে এদেরকে তুমি ঝুলাতে পারবা না, কারণ তুমি যদি এটাকে ঝুলাও বা এটাকে যদি তুমি ঝুলাও, যদি এটা চুম্বক হয় তাহলে তুমি বুঝেই ফেলবা, নর্থ সাউথ ডিরেকশন দেখে তুমি বুঝে ফেলবা এটা চুম্বক। কিন্তু যদি তুমি না ঝুলাও, তাহলে অন্য কোনো যন্ত্র ব্যবহার না করে এরা মানে এইটা চুম্বক আর এটা অচুম্বক, অথবা এটা চুম্বক এটা অচুম্বক, এটা ডিটারমিন করতে পারবা কিনা তুমি? আচ্ছা বলো, এটা সম্ভব কিনা, কোনটা চুম্বক কোনটা অচুম্বক এটা বের করা সম্ভব কিনা? স্যার যদি একটা চুম্বক হয় তাহলে দুটাই তো আকর্ষণ করবে, কিন্তু হ্যাঁ, দুটাই যদি চুম্বক না হয় তাহলে আকর্ষণ করবে না। যেমন ধরো ধরো আমি বললাম এ চুম্বক, মনে করো আমি ধরে একটা নিলাম, লোহা দিয়ে আমরা তারপর এটাকে অ্যানালাইসিস করি। হ্যাঁ বলো বলো, কি বলছো? মনে করেন এ ও বি এর উপরে কোন একটা লোহার দণ্ড দেওয়া, যদি লোহার দণ্ডকে না, আকর্ষণ অন্য করে কিছু তাহলে ব্যবহার করা অবশ্যই যাবে না, অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না, অন্য কোনো যন্ত্র, জাস্ট তোমার এ আর বি আছে। এখন তুমি জানো যে এই দুটার মধ্যে যে কোনো একটা চুম্বক, তো কোনটা চুম্বক তোমাকে বের করতে হবে। এখন কিভাবে বের করবা, এটা হচ্ছে প্রশ্ন। দুইটার মধ্যে একটা চুম্বক, তাহলে মনে করো আমি ধরে নিলাম এ চুম্বক, তাহলে এর এটা যদি নর্থ পোল হয় এটা যদি সাউথ পোল হয়, ঠিক আছে, তাহলে বি কে যখন তুমি এর কাছে আনবা, বি কে যখন তুমি এর কাছে আনবা, তখন বি এর এই অংশটা নর্থ পোল হবে আর এই অংশটা সাউথ পোল সাউথ হবে। পোল। ঠিক আছে, তাহলে তুমি যেটা করলা সেটা হচ্ছে বি কে এর সাথে কিছুক্ষণ টাচ করে রাখলা, টাচ করে রাখলে বি এর এই পাশটাতে হালকা একটা নর্থ পোল তৈরি হলো। ঠিক আছে, এখন তুমি মার্ক করে রাখো যে এর এই পয়েন্টের সাথে তুমি টাচ করছো এই পয়েন্টকে, তাহলে নেক্সট টাইম যখন তুমি আবার তুমি বি কে আনবা তখন এখানে আকর্ষণ হবে, কিন্তু এই বি কে যখন তুমি বিপরীত প্রান্তে নিয়ে যাবা তখন বিকর্ষণ হবে। ঠিক আছে, বিপরীত প্রান্তে যখন তুমি নিয়ে যাবা তখন বিকর্ষণ হবে। আচ্ছা, এখন এই সেম কাজটা যদি তুমি বি কে না দিয়ে এ কে করো তাহলেও কিন্তু এই একই ঘটনা হবে। অর্থাৎ যদি অচুম্বকও হয়, তাহলে পরস্পর সংস্পর্শে থাকার কারণে যদি এটার মধ্যে চুম্বকত্ব তৈরি হয়, তাহলে বিপরীত প্রান্তে নিয়ে গেলে দুইটার ক্ষেত্রেই বিকর্ষণ হবে। বুঝতে পারছো? এবং এই বিকর্ষণটা আচ্ছা, এখন কথা হচ্ছে কি, যে যদি এ চুম্বক হয়, এ যদি চুম্বক হয়,
আর বি যদি বিকর্ষণ করে, তখন তুমি এরকম যে বিকর্ষণের সময় যদি আমি একটু জোর করে বি কে এখানে রেখে দিই, বিকর্ষণ করলো তারপরে একটু জোর করে রেখে দিলাম, তখন যেটা হবে এ যদি স্থায়ী চুম্বক হয় আর বি যদি অস্থায়ী চুম্বক হয়, তাহলে বি অস্থায়ী চুম্বকের আবার চুম্বকের দিক কিন্তু বদলে যাবে। বদলে গেলে কতক্ষণ পরে আবার এখানে আকর্ষণ তৈরি হবে। এখন সেম ঘটনাটা কিন্তু যদি আমি বি কে চুম্বক মনে করি, তাহলে এই সেম ঘটনাটাই ঘটবে। মানে আমি বলতেছি যে একটা চুম্বক একটা অচুম্বকের ক্ষেত্রে কোনটা চুম্বক আর কোনটা অচুম্বক সেটা ডিটারমিন করার আসলে কোনো উপায় নাই, আমরা সেটা কনফার্মেশন করতে পারবো না। বুঝতে পারছো কথাটা? এটা আমরা কনফার্ম করতে পারবো না। কেন পারবো না? কারণ হলো যে এ চুম্বকটা বি চুম্বককে চুম্বকে পরিণত করবে অস্থায়ীভাবে। তাহলে চুম্বকে পরিণত করলে চুম্বক এবং অচুম্বকের মধ্যে যে আকর্ষণটা, সেই আকর্ষণটা পারস্পরিক। মানে তুমি এরকম ভাবে ফিল করবা না যে এটা এটাকে বেশি বলে আকর্ষণ করতেছে বা এটা এটাকে কম বলে আকর্ষণ করছে, এরকম ফিল করার আসলে কোনো সুযোগ নাই। কাজে কোনটা সাধারণ লোহা এবং কোনটা চুম্বক সেটা আসলে বের করা যাবে না যদি তুমি শুধু দুইটা দিয়ে ব্যবহার করো। কিন্তু এখানে তুমি তৃতীয় কোনো বস্তুর সাহায্য যদি তুমি নাও, তাহলেই তুমি বের করতে পারবা, অর্থাৎ যন্ত্র দিয়ে বের করা যাবে। তাহলে এখান থেকে যেটা বোঝা গেল, যেমন এই ঘটনাটা অনেকটা ওই স্থির তড়িতের মতো, একটা চার্জিত বস্তু এবং একটা অচার্জিত বস্তু, এদের মধ্যে কোনটা চার্জিত কোনটা অচার্জিত এটা বের করা কিন্তু যাবে না। বুঝছো? একটা চার্জিত এবং অচার্জিতর মধ্যে, তাহলে চার্জিত অচার্জিতর মধ্যে কোনটা চার্জিত কোনটা অচার্জিত এটা বের করা যাবে না। তবে যদি তুমি আরেকটা চার্জিত বস্তু আনো, মানে তোমার যদি জানা থাকে যে পার্টিকুলারলি কোনটা চার্জিত, মানে আমি আমি বলতে চাইছি যে থার্ড কোনো কিছুর অস্তিত্ব ছাড়া কোনটা চার্জিত কোনটা অচার্জিত বা কোনটা ম্যাগনেটাইজড কোনটা ডিম্যাগনেটাইজড এটা বোঝার আসলে কোনো উপায় নাই। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। তো এটা মানে প্রশ্নটা এরকমই, এটার উত্তরটা এরকমই। তারপরে তোমাদের নিজস্ব বিশ্লেষণ থাকলে তোমরা চিন্তা করে দেখতে পারো, যদি তোমাদের মনে হয় যে না আমি বের করতে পারবো থার্ড কোনো কিছুর অস্তিত্ব ছাড়া, তাহলে বের করতে পারলে কিভাবে বের করছো সেই ব্যাখ্যা বিশ্লেষণ আমাকে জানাও। কিন্তু আমার কাছে আপাতত এরকমই মনে হচ্ছে যে এটা বের করা আসলে পসিবল না। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নাম্বার, পৃথিবী একটি বিশাল চুম্বক, উত্তর মেরু সেই চুম্বকের উত্তর মেরু না দক্ষিণ মেরু? আচ্ছা, এখন আমরা সাধারণত চুম্বককে যখন ঝুলিয়ে রাখি তখন যে মেরুটা উত্তর দিকে যায় আমরা সেটাকে উত্তর মেরু বলি। কোন চুম্বকের উত্তর মেরু বলতে যে মেরুটা উত্তর দিকে থাকে সেটাকে আমরা সেই চুম্বকের উত্তর মেরু বলি। তাহলে আমরা জানি চুম্বক বিপরীত মেরুতে আকর্ষণ, সমমেরুতে বিকর্ষণ করে। তাহলে কোন চুম্বক পৃথিবীর উত্তর দিকে থাকে মানে হলো যে চুম্বকের যে মেরুটাকে আমরা উত্তর মেরু বলি, সে মেরুটা যদি উত্তর মেরু হয়, মনে করো একটা চুম্বকের আমরা বললাম একটা চুম্বকের আমরা একটা চুম্বককে ঝুলিয়ে রাখলাম, আমরা দেখলাম যে ঝুলিয়ে রাখলে চুম্বকের এই অংশটা নর্থ এই অংশটা সাউথ হয়। তার মানে এই নর্থ পৃথিবীর সাউথের সাথে আর এই সাউথ পৃথিবীর নর্থের সাথে আকৃষ্ট হয় বলেই ঘটনাটা এরকম হয়। তাহলে পৃথিবীর উত্তর মেরুতে হচ্ছে ভূচুম্বকের দক্ষিণ মেরু আর পৃথিবীর দক্ষিণ মেরুতে হচ্ছে ভূচুম্বকের উত্তর মেরু। ঠিক আছে? পৃথিবীর উত্তর মেরু হচ্ছে ভূচুম্বকের দক্ষিণ মেরু, অর্থাৎ আমি যে চুম্বক নিয়ে রাখতেছি সেই চুম্বকের সাথে পৃথিবীর উত্তর মেরুতে বিপরীত মেরু আছে, পৃথিবীর উত্তর মেরুতে বিপরীত মেরু আছে আর পৃথিবীর দক্ষিণ মেরুতে তার বিপরীত মেরু অর্থাৎ উত্তর মেরু আছে। যে কথাটা এরকম আর কি। অথবা এরকমও বলে, আমরা যেটাকে মানে এরকম একটা কনসেপ্ট বলে যে চুম্বকের উত্তর মেরু মানে হচ্ছে নর্থ পোল না নর্থ সিকিং পোল। যে পোলটাকে আমরা চুম্বকের নর্থ পোল বলি সেটা হচ্ছে নর্থ সিকিং পোল, অর্থাৎ যে পোলটা নর্থকে সিক করে, যে পোলটা নর্থকে সিক করে, তাহলে নর্থ পোলকে যে সিক করবে সে নিশ্চয়ই সাউথ পোল। অর্থাৎ এইভাবে করে আমরা বলি যে আমরা যদি নর্থ সিকিং পোল বলি তাহলে নর্থ সিকিং পোল অবশ্যই সাউথ সিকিং পোলকে অ্যাট্রাক্ট করবে, আবার সাউথ সিকিং পোল নর্থ সিকিং পোলকে অ্যাট্রাক্ট করবে। তাহলে নর্থ সিকিং পোল উত্তর দিকে থাকে, তার মানে উত্তর দিকে এই মেরুর বিপরীত মেরু আছে। তাহলে এটা যদি নর্থ সিকিং পোল হয় তাহলে এটা হলো সাউথ সিকিং পোল, অর্থাৎ পৃথিবীর উত্তরে ভূচুম্বকের দক্ষিণ মেরু। কিভাবে দক্ষিণ মেরু? আমরা চুম্বকের দক্ষিণ মেরু যেই পরিভাষায় বলে থাকি সেই পরিভাষার প্রেক্ষিতে পৃথিবীর উত্তর মেরুতে ভূচুম্বকের দক্ষিণ মেরু আর পৃথিবীর দক্ষিণ মেরুতে ভূচুম্বকের উত্তর মেরু। কথাটা এভাবে বলতে হবে আর কি। আচ্ছা,
আচ্ছা, এরপরে বলছে যে চুম্বককে নাড়িয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, সবসময়ই এটি পরিবর্তনকে বাধা দিতে চায়। এটা মনে রেখে 12.14 এই যে চিত্র, এই চিত্রের চুম্বকটির উপর দিকে নিলে লুপে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে বলো। এই যে এই জিনিসটা, মানে এটা মনে হয় তোমাদেরকে আমি অলরেডি এটার ব্যাখ্যা বলছি যে যদি আমি নর্থ পোলকে উপরের দিকে নেই, তাহলে এই নর্থ পোল কি করবে, এটার মধ্যে তারের মধ্যে এমন ভাবে তড়িৎ প্রবাহ হবে যা এই নর্থ পোলকে টেনে সাউথ পোল, মানে এখানে সাউথ পোল তৈরি হবে। তাহলে তখন এইভাবেই চিন্তা করবা যে এখানে সাউথ পোল তৈরি হতে হলে আমরা এরকম ভাবে এই এস এঁকে ফেললাম। এটা হচ্ছে সহজ বুদ্ধি আর কি। তার মানে তড়িৎ প্রবাহ হবে এদিকে। অর্থাৎ এই নর্থ পোল যদি দূরে চলে যায়, তাহলে নর্থ পোলকে টেনে রাখতে হলে এখানে সাউথ পোল তৈরি হবে, তাহলে এখানে সাউথ পোল তৈরি হবে। তোমরা তোমাদের বইতে এই ছবিটা এঁকে রাখতে পারো তোমাদের মনে রাখার জন্য, যে নর্থ পোল, তো এই নর্থ পোল যেহেতু বলা হয়েছে আমি এটাকে উপরের দিকে ঠেলে দিচ্ছি, অর্থাৎ নর্থ পোলকে সরায় নিচ্ছি, তাহলে নর্থ পোলকে সরায় নিলে এটার মধ্যে এমন তড়িৎ ক্ষেত্র তৈরি হবে যা নর্থ পোলকে উপরে যেতে বাধা দিবে। তাহলে নর্থ পোলকে উপরে যেতে বাধা দেওয়া মানে হচ্ছে এখানে সাউথ পোল তৈরি হতে হবে। সো তারের মধ্যে তড়িৎ প্রবাহের দিকটা হবে এটা। এভাবে করে আমরা এই ছবিটা ড্র করতে পারি। আচ্ছা, তারপরে প্রশ্নে কি বলছে, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া কি, এগুলা সরাসরি বইয়ের প্রশ্নের উত্তর। তোমরা এগুলা, তাড়িত চুম্বক কাকে বলে, তাড়িত চুম্বক কাকে বলে, তড়িৎ প্রবাহের দ্বারা যে চুম্বক উৎপন্ন হয়, জেনারেটর কাকে বলে, এগুলো সবই স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার কি কাজ করা হয়, তাড়িত চুম্বকের প্রাবল্য কিভাবে বৃদ্ধি করা যায়। হ্যাঁ লেখো, তাড়িত চুম্বকের প্রাবল্য বৃদ্ধি করা যায় কিভাবে, তড়িৎবাহী তারের মধ্য দিয়ে বিভবের পরিমাণ বাড়িয়ে, কারেন্টের পরিমাণ বাড়িয়ে এবং প্যাচ সংখ্যা বাড়িয়ে। তিনটা জিনিস, ভোল্টেজ বাড়ালে কারেন্ট ন্যাচারালি বাড়বে, কাজে ভোল্টেজকে টার্গেট করে ভোল্টেজ বাড়ানো যেতে পারে, কারেন্ট বাড়ানো যেতে পারে, তারের প্যাচ সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে, এইভাবে প্রাবল্য বাড়ানো যায়। কোন ট্রান্সফরমার 240 ভোল্ট এসি উৎসের সাথে সংযুক্ত আছে, এর মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এটা করতে পারবা তোমরা। এখন হচ্ছে গাণিতিক প্রশ্ন, এই গাণিতিক প্রশ্নগুলো তোমরা নিজেরা সলভ করবা। বহু নির্বাচনী প্রশ্ন, এগুলা তোমাদের HW থাকলো, হোমওয়ার্ক থাকলো। আগামী ক্লাসে, আমি আজকে এখানে ক্লাস শেষ করে দিব, তোমরা এইগুলা বাসায় সলভ করার চেষ্টা করবা। যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আর সমস্যা না থাকলে নেক্সট ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের নতুন কোনো চ্যাপ্টার ধরবো। এখন বলো, এই পর্যন্ত যা বললাম তাতে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আনিলা, আনিলা তো ক্লাসে কোনো প্রশ্ন করে না, আনিলা মনে হয়, অবশ্য আনিলা ক্লাসে থাকেই না, সে কারণে প্রশ্ন করতে হয় না। আচ্ছা ঠিক আছে, তো আনিলা কি গত ক্লাসের ভিডিওটা দেখছিলা? কিন্তু কোনো কোশ্চেন না আসলে কেমন করে করব? হ্যাঁ তাও তো কথা, আমি অনেক ভালো লেকচার দেই তো, কাজেই তোমরা সবকিছু বুঝে ফেলো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।